বিশাল সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি মাত্র লাইট হাউস। সমুদ্র উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটি বিশাল পাথরের উপর একটি মাত্র লাইট হাউস। এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে মাসে প্রায় 84 লক্ষ টাকা দেওয়া হবে। চাকরি পেতে খুবই ইচ্ছা করছে। আরও রয়েছে অনেক সুযোগ সুবিধা, যেমন থাকবে না কোনো বস, আপনি থাকবেন সম্পূর্ণ একা। নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, খেতে পারবেন, যেমন সব কিছু নিজের ইচ্ছা মতো। তবে আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে ওই লাইট হাউসের বাতি ঠিকঠাক মতো জ্বলছে কিনা। কখনো বন্ধ হয়ে গেলে তা আবার জ্বালিয়ে দেবেন। বেশ, এতটুকু আপনার কাজ, আর কিছু করতে হবে না। সারাদিন শুধু পায়ের উপর পা তুলে ঘুমাবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর একটা কাজ। কারণ এই লাইট হাউসে ঠিক একদম সমুদ্রের মাঝে স্থাপন করা। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে ঘিরে থাকবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়ে থাকে। এত সুযোগ সুবিধা থাকার পরেও কেন এখানে কেউ চাকরি করতে চায় না, তা জানবো অতীত বর্তমানের আজকের এপিসোডে। প্রথমেই আপনার মনে প্রশ্ন হতে পারে, এত সুযোগ সুবিধা থাকার পরেও কেউ এই চাকরি করতে চায় না কেন, আর এই লাইট হাউসের কাজ বাকি। প্রথমে আমরা জানবো এই লাইট হাউস কেন স্থাপন করা হয়েছে। বাতিঘর ইতিহাসের বেশ প্রাচীন। বাতিঘর ইতিহাসের সাথে জড়িয়ে আছে প্রকৃতির অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের অদম্য লড়াইয়ের গল্প। এক সময় মানুষের জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল সমুদ্র। বেঁচে থাকার জন্য খাবারের সংস্থান করতে কিংবা ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সমুদ্র যাত্রা ছিল অবধারিত। আর যেদিন থেকে মানুষ সমুদ্রে পাড়ি দিতে সম্ভব, সেদিন থেকে বাতিঘরের ধারণা জন্ম নেয়। কারণ প্রাচীনকালের মানুষ প্রকৃতির কাছে বারবার বিপর্যস্ত হয়েছে। সমুদ্রের পানিতে যখন জোয়ার আসে, তখন পাহাড়ের চূড়া প্রায় পানিতে ডুবে যায়। তখন জায়গা ঠিক চেনা খুবই মুশকিল। এই পাহাড়ের পাশ দিয়ে অসংখ্য জাহাজ প্রতিদিন যাতায়াত করে। তখন সমুদ্রের ওই মারাত্মক ঘূর্ণিঝড়ে পড়ে ধ্বংস হয়ে যায় অসংখ্য জাহাজ। বিশেষ করে রাতের বেলা কোনো জাহাজ ওই পথে যেতে চাইতো না। অনেক সময় পথ ভুলে বা জোয়ারের পানিতে পাহাড়টিকে দেখতে না পেয়ে কোনো জাহাজ ওই এলাকায় অতিক্রম করার চেষ্টা করত। তখন ঘটত বড় ধরনের দুর্ঘটনা। এই পর্যায়ে মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। সমুদ্রগামী নাবিকেরা একদিকে যেমন সেই প্রাচীনকাল থেকে আকাশের তারার উপর তীক্ষ্ণ নজর রেখে পথ চলত, তেমনি পথ চলা নিরাপদ করতে ভূমিতে থাকত একঝাঁক বাতিঘর। জোয়ারের সময় ওই পাহাড়ের যে চূড়া জলের ওপর জেগে থাকত, তার উপর কাঠের কাঠামো দিয়ে গ্রাইন্ড পাথরে 12 ফুট ভিত তৈরি করা হলো। পাথরগুলো মাপ মতো কেটে প্লাইমাউথ বন্দর থেকে জাহাজে করে ওই পাহাড়ে নিয়ে আসা হতো। এই কাজ দ্রুত শেষ করার জন্য ইউন স্টানলি প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করেন। হঠাৎ এই কাজ চলাকালীন সময় এক অনাকাঙ্ক্ষিত বাধা আসে। এই সময় ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়। ফার্সি সৈনিকদের হাত থেকে নির্মাণকর্মীদের রক্ষা করার জন্য ইউন স্টানলি এক যুদ্ধ জাহাজ ওই পাহাড়ের কাছে সবসময় পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করেন। ফলে ফার্সি সৈনিকরা পাহাড়ের দিকে যাওয়ার খুব একটা চেষ্টা করত না। কিন্তু একদিন ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কোনো এক কারণে একদিন সেই যুদ্ধ জাহাজটি শ্রমিকদের পাহারা দেওয়ার জন্য আসতে পারেনি। পাহাড়ের কাছে কোনো যুদ্ধ জাহাজ দেখতে না পেয়ে ফার্সি সৈন্যরা পাহাড়টিকে ঘিরে ফেলে। তারা ইউন স্টানলিকে বন্দি করে নিয়ে যায়। তখন ফ্রান্সের সম্রাট ছিলেন চতুর্দশ লুই। ফার্সি সৈন্যরা বন্দি ইউন স্টানলিকে সম্রাটের কাছে নিয়ে আসে। সম্রাট পুরো ঘটনা শোনার পর ফার্সি সৈন্যদের ওপর ক্ষেপে যান এবং তৎক্ষণাৎই তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। তারপর ইউন স্টানলিকে প্রচুর পুরস্কার দিয়ে ইংল্যান্ড সসম্মানে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। 3 বছর অক্লান্ত চেষ্টার ফলে বিশ্বের সর্বপ্রথম মাঝ সমুদ্রে তৈরি করা হলো বাতিঘর। 1698 খ্রিস্টাব্দে 14 নভেম্বর এডিস্টন রক লাইট হাউস নির্মাণের কাজ সমাপ্ত করেন। এই লাইট হাউস উচ্চতা ছিল 120 ফুট। এর মাথায় কঠিন চর্বির তৈরি মোমের আলো জ্বালিয়ে উড্ডয়ন করেন ইউন স্টানলি। 5 বছর ধরে বাতিঘর আলো সংকেত ওই অঞ্চলের সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্ষম হয়। তবে এই লাইট হাউসটি খুব বেশি দিন দীর্ঘস্থায়ী ছিল না। সময় তখন 1703 সাল। 26 নভেম্বর এক সকালবেলা ইউন স্টানলি ও তার সদল বলে এলেন লাইট হাউস পরিদর্শনে।
বাতিঘর পর্যবেক্ষণ আর নিয়মিত কিছু মেরামতের কাজ করাই ছিল মূল উদ্দেশ্য। তবে এই মেরামতের কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল। তাই ইয়ন স্ট্যানলি ও তার দল এই বাতিঘরের সামনে রাত কাটিয়ে দেবার সিদ্ধান্ত নেন। কিন্তু সে রাতে ইংল্যান্ড পশ্চিম উপকূল দিয়ে বয়ে গেল এক বলয়কাঙ্ক্ষিত ঝড়। সেই ঝড়ে তছনছ করে দিল সব কিছু। মুহূর্তে উপকূলে ভর্তি গাছপালা মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল। মারা গেলেন প্রায় 150 মানুষ। সমুদ্রে 150টি জাহাজ ডুবে গেল, আর সেই জাহাজে ডুবায় প্রাণ গেল প্রায় 800 নাবিক ও যাত্রীর। সেদিন সন্ধ্যাবেলা নিয়মমাফিক এডিস্টন রকের বাতিঘরের আলো জ্বলছিল। কিন্তু সেদিন ঝড়ের পরের দিন সকালে দেখা গেল সমুদ্রের আদিম চেহারা। নিশ্চিহ্ন হয়ে গেল বিশ্বের প্রথম ঢেউয়ে ভেজা বাতিঘর, আর সেই সাথে চিরকালের জন্য হারিয়ে গেলেন হেনরি ইয়ন স্ট্যানলি। ওই প্রলয়কাঙ্ক্ষিতরের সলিল সমাধি ঘটে ইয়ন স্ট্যানলি ও তার সঙ্গীদের। মাত্র 5 বছর স্থায়ী ছিল এডিস্টন রকের ওপর তৈরি ওই বাতিঘর। এ ঘটনার কয়েক বছর পর 1709 সালে জন রাইয়ার্ড নামে একজন ইঞ্জিনিয়ার ওই কাঠ এবং লোহার তৈরি দ্বিতীয় একটি বাতিঘর ওই স্থানে নির্মাণ করেন। এই বাতিঘর 1755 সালে আগুনে পুড়ে যায়। পরবর্তীকালে 1756 সালে সিভিল ইঞ্জিনিয়ার জন স্টোন তৃতীয় এডিস্টন লাইট হাউস নির্মাণের কাজ শুরু করেন। কংক্রিটের ওই লাইট হাউস নির্মাণ করতে সময় লাগে 3 বছর এবং 1882 সালে এই বাতিঘরে আধুনিক প্রযুক্তির বাতিঘর নির্মাণ করা হয়। এই বাতিঘরের উচ্চতা ছিল 133 ফুট। কি লাইট হাউসের এমন ভয়ঙ্কর দিকগুলো জানার পরে আপনার বুকের দুগদুগানি আরও বেড়ে গেছে? হ্যাঁ, এজন্যই কোনো স্বাভাবিক মানুষ মাসে এত টাকা দেওয়ার পরে নির্জন ও ভয়ঙ্কর লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনো নিজেকে এমন ভয়ঙ্কর একাকিত্বে হারাতে চায় না।